তাম্রলিপ্ত, যার বর্তমান নাম তমলুক, আজও এক জলজান্ত ইতিহাসের সাক্ষী। মহাভারতের আমলের রাজবাড়ি থেকে শুরু করে রূপনারায়ণ নদী, যেখানে একটা সময় ছিল তাম্রলিপ্ত বন্দর, যে তাম্রলিপ্ত দখলের চেষ্টায় সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। আবার ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজি এখানে জনসভাও করেছিলেন। এই ভূমিতেই গুলিবিদ্ধ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। এই স্থানেই আছে একটি সতীপীঠ, বর্গভীমা মন্দির। প্রাচীন পথের আজকের পর্বে বাংলার এক ঐতিহ্যবাহী স্থান তমলুকের বহু অজানা ইতিহাস আমি তুলে ধরব। আজকের এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি রয়েছি মিঠুন, চলুন শুরু করা যাক। প্রাচীন তাম্রলিপ্ত শহরের বর্তমান নাম তমলুক। ঐতিহাসিক রামাপ্রসাদ চন্দ্র এই তমলুককে বাঙালির বিলুপ্ত মহিমার মহাপীঠ আখ্যা দিয়েছেন। কিন্তু কি আছে এই তমলুকে? শুধুই কি স্বাধীনতা সংগ্রামের গল্প? না, ওটা তো একটা দিক বটেই, কিন্তু এই তমলুকের ইতিহাস অনেক পুরনো। ব্রহ্মপুরাণে উল্লেখিত আছে, মহাদেব দক্ষ যজ্ঞে ব্রহ্মাপুত্র প্রজাপতির মাথা কেটে তাকে হত্যা করেছিলেন। এদিকে ব্রহ্ম হত্যা ছিল মহাপাপ। সেই পাপের ফলে ওই কেটে যাওয়া মাথা এসে আটকে যায় মহাদেবের হাতে। কিছুতেই তিনি সেটাকে হাত থেকে সরাতে পারছিলেন না। তিনি এবার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তাকে বলেন, ভারতবর্ষের দক্ষিণে তাম্রলিপ্ত নামক মহাপুরীতে তীর্থযাত্রা করে স্নান করলে এই পাপের মোচন ঘটবে। এই তো গেল পুরাণের কথা। এবার যদি মহাভারতের দিকে তাকাই, সেখানেও এই তাম্রলিপ্তের উল্লেখ পাওয়া যায়। দ্রৌপদীর স্বয়ংবর সভায় তাম্রলিপ্ত রাজকুমার অমরধ্বজ স্বয়ং উপস্থিত ছিলেন। এছাড়াও মনসামঙ্গল কাব্যে উল্লেখিত আছে যে মৃত লক্ষিন্দরকে নিয়ে নদীপথে ও সমুদ্র পথে যাত্রার সময় বেহুলা ভেলায় ভাসতে ভাসতে এই তাম্রলিপ্ততে এসে উপস্থিত হয়েছিলেন। সেকালে ভারতবর্ষের পূর্বাঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হতো: অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুম্ভ ও পুণ্ড্র। এই শুম্ভ রাজ্যের রাজধানী ছিল তাম্রলিপ্ত নগরী। বিভিন্ন লেখা থেকে জানা যায় এই তাম্রলিপ্ত ছিল একটি বিশাল জাহাজের বন্দর। জানা যায় একসময় এই তাম্রলিপ্ত পর্যন্ত ছিল বঙ্গোপসাগরের বিস্তার। হুগলি নদীর মোহনায় পলি জমতে জমতে এই সমুদ্র দূরে চলে যায়, আর তাম্রলিপ্ত রূপনারায়ণের একটি সাধারণ অববাহিকায় পরিণত হয়। পরবর্তীকালে পুকুর, কুয়ো ইত্যাদি খনন করার সময় এখানে বহুবার মাটির তলায় সামুদ্রিক ঝিনুক পাওয়া গেছে। সেকালে চীনা পরিব্রাজকরা দেশ বিদেশে ঘুরে বেরিয়ে নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলতেন, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জানার চেষ্টা করতেন। এমনই একজন চীনা পরিব্রাজক ছিলেন ফা হিয়েন। ফা হিয়েনের লেখাতেই প্রথমবার তাম্রলিপ্তের উল্লেখ পাওয়া যায়। তার লেখা থেকে জানা যায় তিনি 5ম শতাব্দীর শুরুর দিকে ভারত ভ্রমণে এসেছিলেন। তখন তিনি তাম্রলিপ্ততে 2 বছর কাটিয়েছিলেন। তার লেখায় তিনি এই নগরীকে বৌদ্ধদের সামুদ্রিক বন্দর হিসাবে উল্লেখ করেছিলেন। এর প্রায় 250 বছর পর আরও এক চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখাতেও তাম্রলিপ্ত বন্দরের বিশেষ উল্লেখ পাওয়া যায়। তিনিও এটিকে বৌদ্ধদের সামুদ্রিক বাণিজ্যের বন্দর হিসাবে উল্লেখ করেছিলেন। তিনি এখানে 10টি বৌদ্ধ মঠ, একজন সন্ন্যাসী এবং একটি 200 ফুট উঁচু অশোক স্তম্ভের কথা উল্লেখ করেছিলেন। 635 খ্রিস্টাব্দে হিউয়েন সাং এই উপকূলবর্তী শহরকে সমুদ্রের জলে প্লাবিত হতে দেখেছিলেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে ঝাড়খণ্ডের সিংভূম এলাকায় তামার খনি খুঁজে পাওয়া যায়। সেকালে তামা একটি খুবই গুরুত্বপূর্ণ ধাতু ছিল। এই তামা শুধুমাত্র ভারতীয়রাই ব্যবহার করত তা নয়, এগুলো দেশ বিদেশে রপ্তানিও করা হতো। সে সময় এই তাম্রলিপ্ত বন্দর থেকেই এই রপ্তানির কাজ চলত। অনেকে ইতিহাসবিদ মনে করেন এই তাম্রলিপ্ত নামের উৎপত্তি তামা থেকে। তবে সে সময় এখানে তামার পাশাপাশি রেশম, মশলা, নীল এইসবের বাণিজ্যও হতো। 322 খ্রিস্টপূর্বে ভারতে মৌর্য শাসনের শুরু হয়। মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রতে সেই অর্থে কোনো বন্দর ছিল না, কিন্তু তাম্রলিপ্ত বন্দর তখন ছিল কলিঙ্গ রাজ্যের অন্তর্গত। ফলত মৌর্যরা ক্রমশই বাণিজ্যের দিক থেকে পিছিয়ে পড়তে থাকে। এরপর যখন অশোক মৌর্য সাম্রাজ্যের সম্রাট হন, তিনি এই বন্দরকে দখল করার জন্যই কলিঙ্গে আক্রমণ করেছিলেন। যে যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক হিংসার পথ ছেড়ে অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই জন্যই যতবারই
তাম্রলিপ্ত বন্দরের কথা ওঠে ততবারই এটিকে বৌদ্ধ বন্দর হিসাবে উল্লেখিত হতে দেখা যায়। শ্রী চৈতন্যদেবও 1507 খ্রিস্টাব্দে তাম্রলিপ্ততে এসেছিলেন। তার অন্তর্ধানের পর তার শিষ্যরা এখানে একটি মন্দিরও স্থাপনা করেছিলেন। এখানে শ্রী চৈতন্যদেবের মতবাদের এতটাই প্রভাব ছিল যে কয়েক শতাব্দী ধরে একই গ্রামে হিন্দু মুসলিম থাকলেও তাদের সম্প্রীতিতে কখনো ফাটল ধরেনি। চলুন এবার আমরা ফিরে যাই তমলুক রাজবাড়ির দিকে। এককালে এই রাজবাড়ির খুব কাছ দিয়ে বয়ে যেত রূপনারায়ণ নদী। তার কাছেই ছিল তাম্রলিপ্ত বন্দর। কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে এই নদী নিজের গতিপথ বদলে দূরে সরে যেতে থাকে, বন্দরও ধ্বংস হয়ে যায়। এই রাজবাড়িটি মূলত ছিল প্রাচীন ময়ূরবংশীয় রাজাদের অধীনে। বলা হয় সে সুদূর গ্রিস থেকে একজন কারিগরকে আনা হয়েছিল এই রাজবাড়ি নির্মাণের জন্য। সেই কারিগর ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের আদলে এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। তবে এর আর কিছুই প্রায় অবশিষ্ট নেই, শুধুমাত্র কয়েকটা খিলান দেওয়া ঘর দাঁড়িয়ে রয়েছে। শোনা যায় 1837 সাল নাগাদ এই রাজবাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন ময়ূর রাজা লক্ষ্মীনারায়ণ রায়। সেই সময় তার এই কাজ শুরু করতেই খরচ হয়েছিল তৎকালীন প্রায় 2 লক্ষ টাকা। রাজবাড়ির কাজ অনেকটা এগিয়েছিল, কিন্তু এমন সময় রাজা ব্রিটিশদের সাথে বিবাদে জড়িয়ে যান। লক্ষ্মীনারায়ণ নিজের জীবদ্দশায় এই বাড়িটির কাজ শেষ করে যেতে পারেননি। আসলে সে সময় ব্রিটিশরা সূর্যাস্ত নিয়ম লাগু করেছিল, যার মাধ্যমে তারা ছলে বলে কৌশলে রাজাদের জায়গা জমি কেড়ে নিত। এই সূর্যাস্ত নিয়মের ফলে রাজবাড়ির প্রচুর সম্পত্তি নিলাম হয়ে গিয়েছিল, ফলে রাজবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটা পর্যায়ে এসে এই রাজ পরিবার ব্রিটিশদের বিরুদ্ধে সংঘাতে নামে। এই কারণে ব্রিটিশদের বিরুদ্ধে ময়ূর বংশের 62তম রাজা সুরেন্দ্র নারায়ণ এবং তার পুত্র ধীরেন্দ্র নারায়ণের নাতি কুমার ইন্দ্র নারায়ণ ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন। এই সময়েরই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সালটা ছিল 1930। সারা ভারতে গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আন্দোলন চলছে। সেই আন্দোলনের আঁচ বাংলাতেও এসে পৌঁছেছিল। এই সময় রাজা সুরেন্দ্র নারায়ণ রায় নিজের রাজপ্রাসাদের সম্পূর্ণ একটি অংশ বরাদ্দ করেন এই সত্যাগ্রহীদের জন্য। 1938 সাল নাগাদ জাতীয় কংগ্রেসের সভাপতি পদে শপথ নেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ইচ্ছে প্রকাশ করেন তমলুক শহরে একটি জনসভা করার। ফলে অজয় মুখার্জি এবং সুশীল ধারার মতো স্বাধীনতা সংগ্রামীরা রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের শরণাপন্ন হলেন। এদিকে জনসভার খবর পেয়ে ব্রিটিশরা তা পণ্ড করার গোপন পরিকল্পনা করে। তারা জনসভার জন্য জমি পাওয়াতে বাধা সৃষ্টি করে। সে সময় রাজা সুরেন্দ্র নারায়ণ নিলেন এক সাহসী পদক্ষেপ। সভাস্থল তৈরি করার জন্য তিনি নিজের বাড়িতে থাকা আমবাগানকে সম্পূর্ণ কেটে ফেলার হুমকি দেন। ব্রিটিশ সরকারের অনুষ্ঠানটি ব্যর্থ করার প্রচেষ্টা সত্ত্বেও রাজবাড়ি প্রাঙ্গণে নেতাজির সভা সফলভাবে আয়োজন হয়েছিল। রাজা নিজে গিয়ে নেতাজিকে স্বাগত জানিয়েছিলেন এবং নেতাজিকে রাজবাড়িতে নিয়ে গিয়েছিলেন। আর এটাই হলো সেই ময়দান। তারা কিভাবে নেতাজিকে সাহায্য করেছিলেন সেই কাহিনী তো একটু আগেই আপনাদেরকে বলেছি। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের শেল্টার দেওয়া থেকে শুরু করে তাদের আর্থিক সহায়তা করা, বিভিন্ন ক্ষেত্রে এই রাজবংশ ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল। এই রাজবাড়ি বর্তমানে একটি পর্যটনের স্থানে পরিণত হয়েছে। 2004 সালে তাম্রলিপ্ত রাজবাড়িটি ন্যাশনাল হেরিটেজের স্বীকৃতি লাভ করে। 2013 সালে ইউনেস্কোর প্রতিনিধি টিম এসে এটিকে পরিদর্শন করে গেছে। বর্তমানে 400 বছর পুরনো এই রাজবাড়িটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়ার কথাও চলছে। আমরা যে সময় এই রাজবাড়িটিতে ঘুরতে গিয়েছিলাম তখন এখানে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু কাজ চলছিল। কথা বলে জানতে পারি এই রাজবাড়িটিকে এএসআই এখন সংরক্ষণের কাজ করছে। রাজবাড়ির পাশেই রয়েছে একটি বড় পুকুর, এর নাম খাটপুকুর। তাম্রলিপ্ত রাজবাড়ি সম্বন্ধীয় একটি প্রবন্ধে দীপক সেনগুপ্ত বলেন, এই পুকুর সম্বন্ধে একটি প্রবাদ রয়েছে। রাজা তাম্রধ্বজ পুকুরটি খনন করার পর ইট দিয়ে বাড়ি তৈরি করে সেটাকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলেন। এমন সময় কোথাও থেকে একটা বড় জলের ঢেউ এসে তাদের পুরো পরিবারকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এই জলের ঢেউ পুকুর থেকে এসেছিল নাকি সমুদ্রের জলোচ্ছ্বাস,
এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। দীপক সেনগুপ্ত আরও লেখেন, তিনি ছোটবেলায় এই পুকুরটি সম্বন্ধে অনেক কাহিনী শুনেছেন। গভীর রাত্রে পুকুরের পাশে দাঁড়ালে নাকি গানের সুর ভেসে আসে। পুকুরের পাড়ে একটি বিশাল প্রাচীন গাছও ছিল। সেই গাছের গোড়ায় নাকি একটি শেকল বাঁধা আছে। সেই শেকল কত লম্বা তা দেখতে গিয়ে অনেকে সেটি ধরে ডুব দিয়ে আর ফিরে আসেনি। এমন আরও লোককথা এই পুকুর নিয়ে জড়িয়ে রয়েছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই তমলুকের একটি অন্যতম পর্যটন স্থানে, বর্গভীমা মন্দির। তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত বর্গভীমা মন্দির। এই মন্দিরটিও তমলুকের আর 5টি জায়গার মতোই রহস্যময় এবং ঐতিহাসিক। তমলুক এবং আশেপাশের এলাকার মানুষেরা এই মন্দিরটিকে অনেক জাগ্রত বলে মনে করেন। মন্দির নিয়েও অনেক গল্প কাহিনী জড়িয়ে রয়েছে। ময়ূর রাজা গরুধ্বজের শাসনকালে প্রতিদিন একজন জেলেকে শোল মাছ ধরার জন্য পাঠানো হতো। একদিন জেলে শোল মাছ ধরতে না পারায় রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। গরিব জেলে তখন ভয়ে নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে তার সাথে সাক্ষাৎ হয় দেবীর। দেবী তাকে আশীর্বাদ করেন এবং তাকে বলেন এক আশ্চর্য কূপের কথা। শোল মাছ ধরে সেগুলোকে শুকিয়ে রাখলে এবং পরবর্তীকালে সেই কূপের জল ওই মাছের গায়ে ছিটিয়ে দিলে মাছগুলো নাকি আবার বাঁচিয়ে তোলা যাবে। এরপর থেকেই জেলে রাজাকে প্রতিদিন মাছ দিতে থাকে। রাজা একদিন কৌতূহলী হয়ে ওঠেন, জেলে কিভাবে সারা বছর শোল মাছ পাচ্ছে। এই বিষয়টি তিনি বুঝতে পারেন না। তিনি জেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। জেলে তখন সম্পূর্ণ বিষয়টি রাজাকে বলেন। ফলে চারিদিকে এই কূপের কথা ছড়িয়ে পড়ে। এদিকে এই ঘটনায় দেবী অত্যন্ত রুষ্ট হন এবং পাথরের মূর্তি ধারণ করে কূপের মুখের উপর বসে তা চিরকালের জন্য বন্ধ করে দেন। পরবর্তীকালে রাজা এই পাথরের মূর্তির উপরেই একটি মন্দির স্থাপন করেন। এছাড়াও আরও একটি কাহিনী এই মন্দির নিয়ে প্রচলিত রয়েছে। এটি যতটা সম্ভব চণ্ডী মঙ্গলের কাহিনী, যেখানে বলা হয়েছে ধনপতি সওদাগর তার বাণিজ্য তরী নিয়ে যেতে যেতে এই তাম্রলিপ্ত বন্দরে এসে নোঙর করেন। তিনি এখানে এসে লক্ষ্য করেন কিছু মানুষ একটি সোনার পাত্র বয়ে নিয়ে যাচ্ছেন। তার মনেও কৌতূহল জন্মায়। তিনি সেখানে থাকা মানুষজনকে জিজ্ঞাসা করে এক অদ্ভুত কথা জানতে পারেন। এখানে নাকি একটি আশ্চর্য কূপ আছে, যার জলের স্পর্শে পিতলের পাত্র সোনার পাত্রে পরিণত হচ্ছে। বণিক তখন তমলুক থেকে অনেক পিতলের বাসন জোগাড় করে সেগুলোকে সোনায় পরিণত করে সিংহলে বাণিজ্যে যান। পরে আবার ফিরে এসে এখানে একটি মন্দির তৈরি করেন। কেউ কেউ মনে করেন এটি একটি সতীপীঠ, আবার কেউ কেউ এটিকে ভুল মনে করেন। অনেকে বলেন সতীর বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল। পঞ্জিকায় 51 পীঠের যে তালিকা রয়েছে তাতে বিভাস বা বিভাসকের পাশে তমলুকের নাম উল্লেখ করা থাকে। অনেকের মতে এটি পরবর্তীকালের প্রক্ষিপ্ত। অষ্টাদশ শতাব্দীতে কবি ভারতচন্দ্রের রচিত অন্নদা মঙ্গলের 2টি পংক্তি, বিভাসেতে বাম গুলফ ফেলিয়া কেশব, ভীম রূপা দেবী তাহে কপালী ভৈরব, যেখানে দীপক সেনগুপ্তের মনে হয়েছে হয়তো ভীম রূপা দেবী ও বিভাস এই দুটো শব্দই বিভাসকে তমলুক হিসাবে গণ্য করে বর্গভীমা মন্দিরকে এখানে নির্দেশ করা হয়েছে। অনেকের মতে আবার বিভাস নামক স্থানটি পেশোয়ারের কাছে অবস্থিত। তবে কাহিনী যাই হোক না কেন, এই মন্দির স্থানীয় মানুষদের কাছে একটি বিশাল বড় ভরসার জায়গা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে তমলুকের কথা বলতে গিয়ে যদি স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার কথা না বলি, তাহলে কোনোভাবেই এই ভিডিওটা সম্পূর্ণ হবে না। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করে এই এলাকাকে স্বাধীন ঘোষণা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক 6000 সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন একজন 73 বছর বয়সী বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, যাকে আমরা ইতিহাসে গান্ধী বুড়ি নামে জানি। এই মিছিল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই পুলিশ এই এলাকায় 144 ধারা জারি করে। কিন্তু এই মানুষটি বৃদ্ধা হলেও এনার মনে ছিল অদম্য শক্তি।
সামনে থাকা বন্দুকধারী পুলিশের কথাকে কানে না দিয়ে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেন মাতঙ্গিনী হাজরা। কাপুরুষ ব্রিটিশ পুলিশরা সেদিন এই ৭৩ বছর বয়সী বৃদ্ধাকে গুলি করে। মাতঙ্গিনী হাজরা তার হাতের মুঠোর মধ্যে সেদিন ভারতের পতাকাকে উঁচিয়ে ধরেছিলেন আর বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে নিজের দেশের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আশা করি বুঝতে পারছেন যে তমলুক শহরটি কেন ইতিহাসের দিক থেকে বা বলুন ধর্মীয় দিক থেকে এত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি ইতিহাসকে কাছ থেকে দেখতে চান, বাংলাকে আরও ভালোভাবে জানতে চান, বাংলার ঐতিহ্যকে বুঝতে চান, তাহলে অবশ্যই একবার তমলুকে আসবেন। আমাদের বাংলার এরকমই অজানা ইতিহাস জানতে, ঐতিহাসিক স্থানের বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্রাচীন পথ ইউটিউব চ্যানেলটিকে। এই চ্যানেলে আমরা ইতিহাস, মাইথোলজি এবং দর্শনীয় স্থানগুলোকে একজোট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।